হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের যে ঘটনাটা আমি বলবো না, এই ঘটনাটা আমি বলতে পারি আজকের ঘটনাটা ভয় লাগবে, গায়ে কাঁটা দেবে। সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। তাহলে চলো আজকে ঘটনায় যাই। আর ঘটনার শেষে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আজকে যে দিদিভাই ঘটনাটা পাঠান, ওনার বাড়ির পুকুর বলা যায়, ওনার বাড়িরই পুকুরে একটি ঘটনা ঘটে। পুকুরটা দিদিভাইদের বাড়ির একদম পেছনে। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে হালি শহরে। দিদিভাই বলেন ওই পুকুরের পাশে এত ঘন জঙ্গল, আমাদের তো অনেক বড় বাড়ি, তো আমরা সামনের দিকটা থাকি, পেছন দিকটা ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। গরু ঢুকে 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 বেড়া নষ্ট করে ফেলেছে, ওই দিকটা খোলাই থাকে। তবে সচরাচর কেউ ওই পুকুরে বা আমাদের জমিতে আসে না। তবে কিছু ছোট ছোট বাচ্চা, যেহেতু আমাদের ওই পুকুরের পাশটায় অন্য একটা জমি আছে যেটা ফাঁকা মাঠ, ওখানে অনেক বাচ্চাই ওই গরমের সময় ফুটবল ক্রিকেট খেলে, ছোটাছুটি করে মাঠের মধ্যে। ফাঁকা মাঠ এখন তো পাওয়া যায় না, আর এখন ফাঁকা মাঠ পেলে পারে বুঝতেই পারছো বাচ্চারা সেখানে জমায়েত হয়। দিদিভাই বলেন হালি শহরে যেখানে আমার বাড়িটা খুব জমজমাট একটা পরিবেশ। চারপাশে কিন্তু বড় বড় বাড়ি আছে, কিন্তু আমার বাড়ির পেছনটা ওই একটা ফাঁকা মাঠ, তারপরে অনেকটা পুকুর, তারপরে রাস্তা চলে গেছে, একটা বাগান রয়েছে, তারপরে আবার জমি আছে। ওই দিকটা না প্লটিং হয়নি, ওই দিকটা ওরকম পড়ে আছে, জানি না কেন। যার জমি সে বিক্রি করে না। তো আমি আমার বাবাকে বহুবার বলি, দিদিভাইয়ের কিন্তু বিয়ে হয়নি, দিদিভাই কিন্তু বুড়ো। দিদিভাইয়ের বয়স এখন মোটামুটি ধরে নাও 52 বছর, দিদিভাই বিয়ে করেননি। দিদিভাই বলেন আমি আমার বাবাকে বহুবার বলি, বাবা ওই দিকটা দেখো, বেড়াটা পচে গেছে, বৃষ্টির সময় বর্ষার সময় জল ঢল জমে তো, আর পুকুরের সাথে বুঝতেই পারছো পেছন দিকটা, ওই দিকটা যাওয়া হয় না। তো ওই দিকে বৃষ্টি হলে পুকুর ভরাট হয়ে জল পুরো মাঠ একদম ছড়িয়ে যায়। আর ওই বৃষ্টির জল পুকুরের জলে বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার গরু, ওরা তো আর বোঝে না, অবলা প্রাণী, ওরা কি করে, হয়তো বড় বড় ঘাস হয়েছে, ওই দিকটা পরিষ্কার হয় না, ওরা ঢুকে যায়। তো একদিন আমরা কেউ জানি না, আমরা ওই দিক তো যাই না, বারবার বলছি, তা আমরা জানি না। আমাদের বাড়িটা সামনের দিকে, আমাদের বাড়ির প্রায় 2 কাঠা জমির পর পুকুরটা, ঠিক আছে। তো হঠাৎ একদিন সকালবেলা কিছু আমাদের ওই এলাকার মানুষ আসে আমাদের বাড়িতে, এসে আমাদেরকে বলল, আমার বাবাকে, যে অমুক কাকা, ওই ছেলেগুলো আবার চাঁদা তুলতে আসে, ওরা কি একটা কমিটি, পাড়ার হয় না, ওরা ওই সব চাঁদা টাদা তোলে, পুজো টুজো করে পার্টি ক্লাবের। তো বলছে, আহ, কাকা এরকম আমাদের এলাকার একটি বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, আজ প্রায় 2 দিন হয়ে গেল। তো বর্ষার সময় ছিল। আমি বললাম বর্ষার সময় তো মাঠে কেউ খেলতেও আসে না, তা আমাদেরকে কেন জিজ্ঞেস করছো তোমরা? তখন বললো যে না, এখানে বাচ্চাটির মা বাবা ওরা বলেছে যে ওরা মাঠে আসতো গরমের সময়, কিন্তু ওরা বলতে পারছে না যে এই সময় ওরা মাঠে এসছে কি না, কিন্তু বাচ্চাগুলোকে পাওয়া যাচ্ছে না। তাই বলল যে কাকু, আপনাদের যে পুকুরটা, পুকুরটা তো ওরকমভাবে পড়ে আছে, আপনাদের পুকুরটা একবার দেখব যে কিছু অঘটন ঘটলো কি না। আমার বাবা সোনামাত্র বলছে, কি বলছিস রে, আমার পুকুরে কি ঘটবে? আচ্ছা ঠিক আছে তোরা দেখ। আমার বাবা মতামত দেয় ওদের, কারণ কেন দেবো না, আমরা তো এসব কিছু জানিই না। তো যাই হোক, পুলিশ আসে দুপুরবেলা, পুলিশ আসে। আমার বাবা না ভয় পায়, পুলিশ টুলিশ, বয়স হয়েছে তো ওনার। তা আমার বাবা তখন বলছে, কি ব্যাপার স্যার? বলছে আপনাদের পেছনে যাওয়ার পারমিশন দিন আমাদের, আমরা তো অনুমতি ছাড়া কিছু করতে পারি না, যে বসত বাড়ি এটা, আপনারা যেহেতু বসবাস করছেন, আপনারা অনুমতি দিলে আমরা একবার পুকুরটা সার্চ করতে চাই। পুলিশ বলল। তখন আমার বাবা বলল, ঠিক আছে আপনারা যা করবেন করেন, আপনাদের সাথে আমি কর্পোরেট করব, আমার কোনো অসুবিধা নেই। তো তারা ওখানে দাঁড়িয়েই ফোন করে। তো এক গাড়ি পুলিশ আসে, ডুবুরি টুবুরি নিয়ে আসে। ওরা খোঁজ করে,
খুব অদ্ভুতভাবে একটা 7 বছর 7.5 বছরের বাচ্চা ছেলের দেহ ওই পুকুর থেকে কিন্তু উদ্ধার হয়, আমাদের পুকুর থেকে। এবার হই হই পড়ে গেছে যে এই পুকুর থেকে বাচ্চাটি পাওয়া গেছে, কি ব্যাপার। তখন জানা গেল ওর সাথে যারা ছিল তখন তারা বলে, অতক্ষণ বলেনি বাচ্চারা, তোরাও ভয় পাচ্ছিল, বলে খেলতে খেলতে একটা বল চলে গেছিলো। মানে হয় না, দেখবে বর্ষার সময় অনেক বাচ্চারা খেলা করে, খেলতে খেলতে বল পড়ে যায়, সেই বলটা ওরা তুলতে যায়। তো ওই ছেলেটার নাম রানা, রানা ডাক নাম। রানাকে অনেক করে বলে, ভালো নাম সিনাসিস, বলে রানা যাস না যাস না। ও আসলে কোথায় মাঠ কোথায় পুকুর সেটাই বুঝে উঠতে পারিনি, ও জলে ডুবে যায়, ও সাঁতার টাতার পারতো না। আর বাচ্চা মানুষ, ওরা তো ওখানে খেলে, ওরা বুঝতে পারিনি এরম হবে। এবার পড়ে গেছে, ওর সাথে যে বাচ্চা 3টে ছিল ওরা এতটাই বোকা, ওরা না বাড়ির লোককে বলেছে, না এই পুকুর যাদের দিদিভাই ওদেরকে বলেছে, কাউকে বলেনি। ওরা পালিয়ে গেছে, নাহলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত। এবার নিয়তি থাকলে তো সেটা তো কিছু করার নেই। ওর পর থেকে আমাদের দিদিভাই বলেন, পুকুরে আমরা কিছু দেখতাম না কোনো রকম কিছু, কিন্তু পুকুরের ওই দিকটা না ভয় লাগতো। মানে আমরা দিনের বেলাও তাকাতাম না, ছাদে উঠলে না পুকুরের দিকে দেখলে গায়ে একটা কীরকম শিহরণ হতো, ভয় ভয় লাগতো। তো দিদিভাই বলছে যে জানেন, আমি আপনাকে কিভাবে বলবো যে কেন আমাদের সাথে এরকম হলো জানি না। আমি একদিন ওই সন্ধ্যাবেলা, মানে সবে গোধূলি লগ্ন, সন্ধ্যা সন্ধ্যা নামছে, হঠাৎ আমি পুজো দিচ্ছি, তা আমাকে মা বলল ছাদে কাপড় জামাগুলো আছে, ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে আয়। তো আমি উপরে উঠলাম, ছাদে পুজো টুজো দিয়ে উপরে উঠেছি, হাতে আমার 2টো ধূপ ছিল, কারণ এমনি তো উঠি না। মা বললো যা ছাদে আমাদের তুলসী গাছ রয়েছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর 2টো ধূপ কাটি তুলসী গাছের গোড়ায় গুজে দিয়ে আসবি। তা আমি গেছি, আমি গিয়ে যখন দাঁড়িয়ে তুলসী গাছের দিকে হাত ঘোরাচ্ছি ধূপটা, সামনেই দেখতে পাচ্ছি পুকুরে ওখানটা সেই বাচ্চাটা। প্রথমে আমি বুঝিনি সেই বাচ্চাটা, দেখছি একটা বাচ্চা মতো কিছু দাঁড়িয়ে আছে, হালকা গা ঢাকা একটা অন্ধকার, পুরো অন্ধকার হয়নি, পরিষ্কার দেখা যাচ্ছে। আমি না ভালো করে দেখলাম, দেখছি যেই বাচ্চাটা মারা গেছিল সেই বাচ্চাটাকে তো আমরা দেখেছি যখন ওর জল থেকে ডেড বডিটা তোলে, আমরা দেখছি, মানে আমি দেখছি ওই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে, হাত 2টো সামনে, যেরকম ঠান্ডা লাগলে যেরকম করে বাচ্চারা দেখবে গুজিমুজি হয়ে দাঁড়িয়ে থাকে না, হাতটা সামনে জড়িয়ে, ঠিক ওরকম করে হাতটা ভাঁজ করে ওর 2টো বকলের ভিতরে হাত 2টোকে ঢুকিয়ে ওরকম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি দেখে, আমি জামা কাপড় তো তুলিনি, আমি ছুটে পড়ি কি মরি, নিচে নেমে মায়ের কাছে যাই, মাকে বললাম ও মা, মা সর্বনাশ করেছে মা, আমি কি দেখলাম মা। আমাকে মা বলছে কি দেখেছিস। আমি বললাম মা দেখো না, ওই ছাদে আমি তুলসী গাছের গোড়ায় দিতে গেছিলাম ধূপকাঠি, আমি জামা কাপড় কিছু তুলিনি মা। যেই বাচ্চাটা জলে ডুবে মারা গেল ও না মা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল, মুখটা উঁচু করে। আমার মা বললো কি পাগল হয়েছিস নাকি, মরে গেছে 2 মাস হয়ে গেছে, আর ও আমাদের কেন দেখা দেবে, আমরা কি জানি না ওর মৃত্যুর কারণ। আমি মাকে বললাম মা আমি জানি না, আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি। মা বলল চল তো, মা আমার সাথে উপরে যায়। যখন উপরে উঠি তখন মা দেখছে যে না কিছু তো নেই, কিন্তু জলটা খুব নড়ছে। তা মা বলছে পুকুরের জল এত দুলছে কেন। আমি বললাম আমি জানি না। মা তাড়াতাড়ি কিছু হয়তো বেগতিক বুঝেছে, জামা কাপড়গুলো তুলে মা বললো নিচে চল। মা আমাকে নিচে নিয়ে এসে পিঠের মধ্যে 2-3টে ঘুষি মারে, কারণ আমি যে ভয় পেয়েছি ভয়টা যাতে ছেড়ে যায়। দিয়ে আমি চুপচাপ বসে আছি, পড়াশোনা করছি। আমাকে মা বলল বাবাকে আমি বলবো বিষয়টা, দেখি যদি কোনো একটা নারায়ণ পুজোর সামনে করতে পারি, হতেও পারে ছেলেটা তো অপঘাতে মৃত্যু এরকম হয়েছে, হতেও পারে। যাই হোক, আমার বাবা আসে, তারপরে পরেই মা যাবার পর বাবা আসে। মা বাবাকে বলে, তখন বাবা আমাকে এসে বলছে কিরে
আহ, তুই এখন বই পড়ছিস? মানে দিদিভাই গল্পের বই পড়তে ভালোবাসে, সেই বই পড়ছে। তো বলছে যে হ্যাঁ বাবা, মা তোমায় বলেছে? তখন বলছে হ্যাঁ মা আমাকে বললো পাশের ঘরে। তুই কি সত্যি সত্যি কিছু দেখেছিস? আমি বললাম হ্যাঁ বাবা, আমি সত্যি সত্যি দেখেছি। তখন বাবা বলল কি দেখেছিস? আমি বাবাকে পুনরায় যেটা আমি দেখেছি সেই অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আমার বাবা বলল ঠিক আছে, এখন কাউকে কিছু বলবি না। মাকেও বলল কাউকে কিছু জানানোর দরকার নেই। যদি এরপরেও কোনো রকম কিছু দেখা যায় তাহলে আমি দেখছি কি করা যায়। তো বাবার অপেক্ষায়, বাবা কি করবে অপেক্ষায় বসে আছি। তারপর আর কোনো কিছু দেখি না। তো বাবা হঠাৎ পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে, পুজো করতে আসে। শনিবার ছিল। উনি বলল যে আমি পুজো করবো, শান্তি জল পুকুরে দিয়ে দেবো আর চারপাশটা ছিটিয়ে দেবো, পুজো করে নারায়ণ পুজো হবে। মা সিন্নি টিন্নি করে আর আশেপাশে প্রতিবেশী সবাইকেই মোটামুটি সিন্নি টিন্নি দেয়। এইবার সব থেকে বড় কথা হলো, অদ্ভুতভাবে পুজোটা করলো, পুজো টুজো সব হলো, কিন্তু কোনো অসুবিধা হলো না। কিন্তু পুজো টুজো করার পর অদ্ভুতভাবে একটা জিনিস শুরু হলো। আমাদের বাড়িতে রাতের বেলা ছাদের মধ্যে ওই বাচ্চার পা বোঝে যায়, বড়দের পাও বোঝে যায় দৌড়ালে। কেউ না ছাদের মাথায় দৌড়াদৌড়ি করতো, দৌড়াদৌড়ি করতো। রাতের বেলা প্রত্যেকটা দিন শুরু হলো একটা নতুন অধ্যায়। আমরা ভয় বাড়িতে তিনজন না কাতর হয়ে থাকতাম। মা বাবা আমাকে দেখতো, আমি মা বাবার দিকে দেখতাম। আমাকে আমার মা বলল কদিন তোর মাসিকে বাড়িতে ডাকি, ও এসে থাকুক। মানে তিনজনেও আমাদের ভয় লাগছে। মাসি মেসো যদি আসে বাড়িটা একটু গম গম করবে, কারণ আমাদের দোতলা অনেক বড় বাড়ি। দোতলা হলে কি হবে, বড় বড় নিচে চারটে উপরে তিনটে কামরা আছে আর অনেক বড় বড় রুমগুলো। তো মাসিকে মেসোকে মা রাতের বেলায় ফোন করে, তখন 11টা বাজে। ফোন করে বলল তোরা কদিনের জন্য আয় না আমাদের বাড়িতে, ঘুরে যাবি। আমার মেসো একজন অ্যাস্ট্রোলজার। তো আমার মেসো পাশ থেকে বলল ঠিক আছে, গত সপ্তাহে ছুটি আছে দুদিন, গিয়ে থাকবো খুনি, আমরাও ভাবছিলাম। তো মাসি মেসো এক সপ্তাহ পর আসে, তার মধ্যে কিন্তু চলছে ওরকম প্রত্যেক দিন রাতে মানে ছুটছে, ছোটাছুটি চলছে 12টার পর সারা রাত, মানে 4টে 3:30 পর্যন্ত ওরকম ছোটে। এবার দোতলায় দিদিভাই শুতো, দিদিভাই দোতলা থেকে আর ছেড়ে দিয়ে নিচে শুতো বাবা মায়ের পাশের রুমে। এবার মাসি মেসো এসছে। মেসোমশাই বলছে কিরে, তোদের বাড়িতে যেন কিরকম একটা দেখছি, মহলটা অন্যরকম হয়ে গেছে। গত বছর আগে আসলাম, মানে 1 বছর আগে এসছিল। বলছে গত বছরে বাড়িটা একটু যেন হাসি খুশি ছিল, এখন কিরকম কাঁদছে মনে হচ্ছে দেখি। কিরে, বাড়িতে পুজো টুজো দিস না নাকি? আমি তখন বললাম মেসোমশাই না গো, একটা না জিনিস ঘটেছে, তোমাদের তো বলা হয়নি, বাবা বলবে খুনি আজকে। তো মেসোমশাই খুব কৌতূহল বশত জানতে চাইলো, আমি কিছু বলিনি। যাই হোক, বাবা রাতের বেলা ডিনার টেবিলে বসে বলল যে এরকম আমাদের পুকুরটায় পেছনে তোমরা তো দেখেছো, ওখানে একটা বাচ্চা জলে ডুবে মারা যায় খেলতে খেলতে। বর্ষার সময় মাঠ আর পুকুর বুঝতে পারিনি, সাঁতার পাড়াতোরা জলের মধ্যে পড়ে যায়। ওর যে 3 বন্ধু ছিল তারা কিছু না বলে পালিয়ে যায়। বাচ্চাটা ডেড বডি পাওয়া যায়। তারপর থেকে বাড়ির মধ্যে অনেক রকম ঘটনা ঘটছে আর ছোটাছুটি করে। তখন বলছে যে আচ্ছা, এই জন্য বাড়িতে যদি কোনো না একটা বাড়ি, বাস্তু বাড়ি, হঠাৎ করে কোনো নেগেটিভ এনার্জি যদি বাড়িতে প্রবেশ করে যায় যে কোনো কারণে, সেই বাড়ির ঊর্জাটা না অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। বাড়িতে শুভ কোনো কাজ হবে না, বাড়িতে ভালো কথাবার্তা, হট করে মাথা গরম হয়ে যাবে, সবার মধ্যে অশান্তি অশান্তি ভাব, কেউ কাউকে দেখলে না সহ্য হবে না, মনে হবে তুমি আমার দুশমন, তুমি আমার দুশমন, কিন্তু সবাই নিজের লোক। আজে বাজে ভাষা, বাড়িতে চিৎকার চেঁচামেচি হামেশা হবে, এগুলো হয় বাড়িতে। তারপর তো আর্থিক অবনতি হবে, উন্নতি হবে না, কাজে কর্মে বাধা পড়বে। মানে নেগেটিভ এনার্জি ঢুকলে বাড়িতে বসবাস শুরু করলে ভালো জিনিসটা চলে যায়, খারাপটা থাকে তখন মানুষের সাথে খারাপ এফেক্টই হয়। তো আমাদের দিদিভাই বলছে আমরা তো জানি না, মেসোমশাই বলল
কালকে সকালবেলা আমাকে 5টা কড়ি এনে দেবেন তো। আমার বাবাকে বলল, 5টা কড়ি, 5টা সুপারি, 5টা হত্তুকি, আর একটা লাল সিঁদুর, একটা মেটে সিঁদুর আমাকে এনে দেবেন, আর একটা মাটির হাঁড়ি। আর আমার মাকে বলল যে 1 মুঠ আতপ চাল দেবে, তো তোমার হাত দিয়ে 1 মুঠ আতপ চাল দেবে। আমার বাবা সকালবেলা উঠে সব কিছু তৈরি করে নিয়ে আসে, এনে দেয় মেসোকে। মেসো বললে ছাদে চল, আমাকে বলল। আমি ছাদে গেলাম, আমার মাকে নিল, আর মেসো ছিল, আমরা 3জন। ছাদে গিয়ে বললো ছাদে বস। 3জন 3 রকমভাবে বসলাম, ঠিক ত্রিভুজ আকৃতির মতো। মাঝখানে ওই ঘটিটাকে রাখা, রেখে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটা আমি তারকেশ্বরের একটি বাড়িতে গিয়ে করেছিলাম। তো ওই প্রক্রিয়াটা করার পর সেই প্রক্রিয়াটা করে বলল এইটা পুকুরের পাড়ে নিয়ে গিয়ে পুঁতে দিয়ায়, উত্তর দিকে, দিনের বেলা, সকালবেলা। আমি বললাম আমার ভয় লাগছে, বাবাকে পাঠাবো? বলছে না, তুই দেখেছিস, তুই যাবি। আর ভয় পেত দিদিভাই সব থেকে বেশি। দিদিভাই যায়, কেউ সাথে যায় না। বলল যা, কিছু হবে না, আমরা ছাদে আছি। ভয়ে ভয়ে যায়, গিয়ে একটা বাঁশের কঞ্চি দিয়ে, পুকুরের পাশে নরম মাটি হয়, ওই মাটি তুলে ওখানে পুঁতে দিয়ে আসে। বলছে এটা পোতা থাকবে, কোনো দিন তুলবি না। যদি জঙ্গল পরিষ্কারও করা হয়, তাও যদি মুখ দেখা যায়, মুখটা তো চাপা দেওয়া, যদি মুখ দেখা যায় বলে দিবি যারা পরিষ্কার করবে, কিন্তু যেন ওইটা জমি থেকে না তোলা হয়। ভালো কথা। দিদিভাই বলছেন আমার মেশো করে দেওয়ার পর সেদিন রাত থেকে ওই দৌড়াদৌড়ি ছুটোছুটি যেটা হতো ওইটা বন্ধ হয়, সাউন্ডটা বন্ধ হয়ে যায়। যাই হোক, বন্ধ হওয়ার পর ভাবলো যে যাক, বাড়িতে সব কিছু কাজ করার পর মেশো আসার পর সব ঠিক হয়ে যায়। এবার মেশো বলছে, ও তার মানে তোরা আমাকে এই জন্যই ডেকেছিলিস না? তো যাই হোক, আর কি ফাসলামি কথা এসব হয়। এইবার ঘটনাটা ঘটে ঠিক তার পরের বছর। সেই বছর তো শীত পড়ে যায়, তার পরের বছরে বর্ষার সময় ঠিক ছিল। বলছে কোনো রকম আর কিচ্ছু নেই, আমরা সন্ধ্যাবেলাও গরমের সময় উপরে পিকনিক করেছি, পেছন দিকে দেখেছি আমার বাবা পেছনে 2টো লাইট দিয়ে দিয়েছিল, অন্ধকার রাখতো না, ভয় আমরা যাতে না পাই, মানুষের তো একটা মনের ভয় হয়। বলছে কি বলবো, মানে ধারণার বাইরে। বর্ষার সময় এমনভাবে বৃষ্টি হয়, বাঁধ ভাঙা বৃষ্টি বলে না, বাঁধ ভাঙা বৃষ্টি, মানে সকাল রাত দিন হয়েই যাচ্ছে, জল এত পরিমাণে জল বেড়ে যায়। এবার কোনো কারণে আস্তে 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 না, মাটি গলতে গলতে কোনো কারণে ওই উত্তর দিকে যে ঘরটা পোতা ছিল সেটা জলের মধ্যে চলে যায়। যে ওইটা কিন্তু আর মাটিতে গাঁথা ছিল না, কারণ পরে খোঁজ করা হয়, কারণ পুনরায় বাড়িতে আবার শুরু হয় নানা রকম জিনিস। যেরকম হচ্ছে দিদিভাইয়ের মা একদিনকে ভাত রান্না করছে, 8টা 8:30 বাজে। তার বাবা আসে ওই 8:30 9টার দিকে। এবার দিদিভাইরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, গরম গরম রান্না করে 9:30 10টার মধ্যে মোটামুটি খাওয়া হয়ে যায়। বলছে যখন আসে বাড়িতে, তার আগে মা ভাত রান্না করে রান্নাঘর থেকে নিয়ে ডাইনিংয়ে রাখতে যাচ্ছে। মা দেখে একটা বাচ্চা সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে, ঠিক 7.5-7 বছর বয়স। আমার মা দেখতে দেখতে না দৌড়ে গিয়ে, হাতে গরম লাগছে, গিয়ে ভাতটা ডাইনিংয়ে রেখে আমার মা আমাকে বলছে, কিরে এদিকে আয় তো একটু, শোন তাড়াতাড়ি আয়। এবার দিদিভাই এসছে, আসতে বলছে দেখ না, আমি না সিঁড়ির মধ্যে দেখলাম একটা বাচ্চা পেছন দিক করে, মানে চিলেকোটার ঘরের দিকে মুখ, বলছে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। বলছে চিলেকোটার দিকে মুখ, একটা বাচ্চা আমার দিকে পেছন ফিরে না দাঁড়িয়েছিল। দিদিভাই তখন ভয় পাচ্ছে, বলছে মা সেই বাচ্চাটা যে জলে ডুবে মারা গেছে। এবার দেখো ঘটনাটা হচ্ছে দিদিভাইয়ের মা বাবা এনাদের তো কোনো দোষ না, কিন্তু এনাদের পুকুরে মারা গেছে বলে তার আত্মাটা সব সময় তাদেরকে বোঝায় যে আমি এখানে আছি, সব সময় বোঝায় সেই আত্মাটা, আর ভয় দেখায়। এবার বাড়িতে তার বাবা আসতে তার মা খুব কান্নাকাটি করে যে এত কিছু করার পরেও আবার কি আমি বলবো আমার বোনের বরকে এসে কিছু করতে, যে আবার এরকম দেখা দিচ্ছে। তখন বলো তুমি ফোন করো। ফোন করে মেসোমশাই বলছে আমি বুঝতে পেরেছি ওটা খারাপ হয়ে গেছে।
তখন আমার মা কাঁদতে কাঁদতে বলল, দেখো তুমি আসো, এসে একটা কিছু করে দাও। আমার মেসোমশাই বলল, এখন তো যেতে পারবো না, আমার তো হাতে অনেক কাজ। মেসোমশাই চেম্বার করেন, ওনার তো ওয়েস্ট বেঙ্গল ঘুরতে হয়। বলছে আমার তো আগে থেকে ডেট দেওয়া থাকে, এখন তো আমি যেতে পারবো না, তবে তোমাদের বলছি তোমরা কিছু প্রক্রিয়া করো। বলছে কি? তা যেরকম যেরকম বলেছিল আগে সেরকম সেরকম করে বলে, আবার ওখানে শনিবার দিন এবার মাকে বলে তুমি পুঁতে দিয়ে আসবে, এরম করে পুঁতবে যেন বর্ষার সময় জল টল হলেও যেন কোনোভাবে চলে না যায়। উত্তর দিকে পুঁতবে, পুকুরের একদম মানে মাটির কোণে পুঁততে হবে না, একটু দূর করে পুঁতবে যেন জল বাড়লেও জল ওখানে না যায়। ভালো কথা। মা শনিবার দিন প্রক্রিয়াটা করে। 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, হঠাৎ মায়ের প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। মা মাথা তুলতে পারে না। মা ভালো সুস্থ ছিল, ওই ক্রিয়াটা করার পর মায়ের সাথে ওরকম হচ্ছে। শেষে আমার মেসোমশাই আমাদের বাড়িতে আসে, মায়ের শরীর খারাপ শুনে দিদির কি হয়েছে। এসে বলল যে মা যখন ওখানে কাজ করতে গেছিল, মা আমরা ভয় পাবো বলে কিছু বলেইনি। মা তো একা কাজটা করেছে, আমরা কেউ তো ছিলাম না, আমাদের বারণ ছিল যাওয়া। মা বলছে যখন মা মাটিতে পুঁতে মাটির ভারটা আসছে, মাকে পেছন দিয়ে কেউ খুব জোরে সপাটে ধাক্কা দিয়েছিল কোমরের কাছটা। বড় মানুষ হলে পিঠে ধাক্কা দিত, কোমরের কাছে দিয়েছে, তার মানে সেই ছেলেটার আত্মা। সে তো বাচ্চা, 7.5 বছরের, তার তো হাত পিঠে উঠবে না, কোমরের কাছে ধাক্কা মারে। মা খুব ভয় পায়, মায়ের পাটা স্লিপ করে যায়, কাদা ছিল পড়েনি। মা ওই ভয়টা চেপেছিল। যদি কোনো মানুষ ভয় পায়, ভয়টাকে কাটাতে হয়, না হলে পারে না সেই মানুষটা ভয়ে 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 আরো আক্রান্ত হয়। তো দিদিভাইয়ের মা পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। ডাক্তার করে, কবিরাজি করে, কিছু হয় না। মামা মামারাও আসে, মামারা এসে ডাক্তার দেখায়, কিচ্ছু হয় না। তান্ত্রিকও আসে, কিচ্ছু হয় না। আমার মেসো আসে, কিচ্ছু হয় না। লাস্টে আমার বাবা একজনের সাথে কথা বলে, উনি থাকেন হচ্ছে মেদিনীপুরে। ওনার সাথে কথা বলেন, উনি একজন পুরোহিত, উনি আবার একজন তন্ত্র সাধনাও করেন। ওনার মারফত একজনের সাথে যোগাযোগ করে উনি সেই মেদিনীপুরে যিনি থাকেন ওই বাবা আমার বাবাকে বলে যে তুই এখানে আয়, আমি তোর জমিতে তখনই যাব যখন তুই আমার কাছে আসবি। তা উনি বলে যে উনি কোথায় থাকেন। উনি শ্মশানেই থাকেন বেশিরভাগ, সেই বাবা পাগলের মতো। তো ওনার কাছে যান, যাওয়ার পর উনি ক্রিয়া করে দেন, দিয়ে বললে এটা কর, যদি না হয় তুই আমাকে মনে করবি, আমি চলে যাব। ওই ক্রিয়াটা করার পর পুকুরটা পুরো বন্ধন করা হয়। পুকুরের মধ্যে মানে কিছু জিনিস দিয়েছিল, যেগুলো এখানে বলা যাবে না, এসব জিনিস মানে পুকুরের মধ্যে ফেলা হয়। আর পুকুর চারপাশ থেকে বন্ধন করা হয়, 4 কোণ করার পর আর কোনো দিন না বাড়িতে সেই বাচ্চাটার আত্মা দেখেছে, না ছাদে, না পুকুরের ধারে, না জমির মধ্যে, কোনো জায়গায় আর সেই বাচ্চাটার আত্মা দেখা যায়নি। হয়তো হয়তো বাচ্চাটার আত্মা মুক্তি পেয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটেছিল 9 বছর আগে। আমি যে ঘটনাটা দিদিভাইয়ের বললাম, দিদিভাইয়ের এখন 52 বছর বয়স, 9 বছর আগে ধরে নাও কত ছিল, ওই সময় ঘটনাটা ঘটেছিল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা এতটাই ছিল। এমনিতেও হোয়াটসঅ্যাপে 2-3 দিন ধরে দেখছি অনেকেই এসে নানা রকম কথা বলছে, যাদেরকে আমি চিনিও না। কারা করছে কি কেন আমি সব জানি। দেখো আমি তো মায়ের কাজ করি, আমি সব জানি। তবে হ্যাঁ, আমি জানি হয়তো যারা এইগুলো করছে তারাও আজকে শুনছে, তবে তাদের উদ্দেশ্যে যারা নেগেটিভ কমেন্ট করছে, যারা ভাবছে ভয় টয় দেখিয়ে ধমকে চমকে আমার ভিডিও করা বন্ধ করবে, আমি তাদেরকে একটা কথা বলি, তোমরা তোমরা বলেই বলছি, এখনো তুই বললাম না, ঠিক আছে? তোমরা যত চেষ্টা খুশি করো, আমি আমার ভিডিও, আমি আমার কন্টেন্ট, আমি মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন আমার প্রাণ আছে। আমাকে কোনো রকম রাতের বেলা ফোন করে, কমেন্ট করে, কিছু পাঠিয়ে আমাকে কিচ্ছু করতে পারবে না। তোমরা তোমরা করছো তোমাদের সময় নষ্ট। আর একটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তোমরা কমেন্ট করতেই পারো,
তার জন্য তোমাদের ওয়েলকাম। তোমরা আমাকে ওয়াচ টাইম দিচ্ছ, কমেন্ট করছো, আমার রিচ বাড়ছে ভিডিওর, তোমরা করতে পারো। তবে তোমাদের এইটুকুনি বলে রাখি, তোমাদের জন্য দিন গোনা শুরু হয়ে গেছে। যদি ভাবো আমি তোমাদের ঠেট করছি, তাহলে তাও ভাবতে পারো, দিন গোনা শুরু হয়ে গেছে। আমার বড় মা তোমাদেরকে পদে পদে দেখিয়ে দেবে, আর তোমরা বুঝতে পারবে কার পেছনে তোমরা লেগেছো। ঠিক আছে, সাবধান করে দিলাম। তোমরা ছোট বাচ্চা তো, তোমাদের সাবধান করে দিলাম। ভুল করেও বাজে কথা আর ডিস্টার্ব করাটা বন্ধ করো। উপর থেকে যখন ডিস্টার্ব শুরু করবে না, তখন ওই জীবন আর থাকবে না। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, তোমরা যখনই পাবে কেউ আমাদের চ্যানেলে এসে, এই চ্যানেলটা শুধু আমার না, তোমাদেরও, আমরা পরিবার, আমাদের চ্যানেলে এসে যখন কেউ কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে, ধুয়ে এখান থেকে ভাগিয়ে দেবে। কারণ আমরা কিন্তু অনেক কন্ট্রোভার্সি দেন অনেক ব্লগিং চ্যানেল কিন্তু ভিজিট করি। আমিও দেখি, যখন সময় পাই, মাথা হ্যাং হয়ে যায়, আমিও কিন্তু দেখি একটা মেয়ে বা একটা ছেলে ভুল করার পরেও তাকে ভালো পরামর্শ দিলেও তার দর্শকরা কিন্তু ভালো পরামর্শ যে দিচ্ছে তাকেও কিন্তু ধুয়ে ছেড়ে দেয়। তো আমি তোমাদের ভালো করছি, কেউ বাইরের এসে যা খুশি বলে চলে যাবে, তোমরা কিন্তু মুখ বুজে সহ্য করো না। চলো আমরা এবার কমেন্ট পড়ি, ঠিক আছে? তো চলো দর্শক বন্ধুরা, তোমাদেরকে এবার আমি কমেন্টগুলো পড়ি, যেটা আমার রেগুলার কাজ, আমি সেটা করবই। আর এই কথাগুলো আমি শেয়ার করতাম না, এই তুচ্ছ মানুষগুলো নিয়ে আমি কথা বলতামই না। কারণ তোমাদের শোনালাম, তোমরা যেহেতু পরিবার বলি, তো আমার আপদ বিপদ বা মানে আমি বলছি আপদ বিপদ বলে আমি মনেও করি না। কোনো কিছু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কিছু কিনলেও সেটা দেখাচ্ছি, কোথাও গেলেও দেখাচ্ছি, সব কিছু বলছি। তার জন্য আমি তোমাদের এটাও শেয়ার করলাম। আমাদের প্রথম কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে জয় ব্যানার্জি, সুতপা সামন্ত, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, সুজাতা দাস, আকাশ রূপসাগর, তারপর শুভঙ্কর ঘোড়ই, জাসমিন কালাম, তারপর কমেন্ট করেছে ময়না দত্ত, সোনিয়া মণ্ডল, কাকুলি রয়, সোহিনী রয়, মৌ রয়, বাহ সব রয়, সুমনা ভট্টাচার্যা, রূপা দে, আয়ান হালদার, পাপ্পু দে, শম্পা মিনি কিচেন, প্রদীপ দাস, ঝুমা চ্যাটার্জি, চৈতালি রয়, পিঙ্কি দাস, তারপর মায়া রয়, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, মমি ভট্টাচার্যি, তারপরে নকুল চন্দ্র রয় কমেন্ট করেছো, বাপন সাহা, সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো আমাদের ইন্দ্রজিৎ রয় চৌধুরী, পাপ্পু দে, সুনিতা চন্দ্রা, বন্দনা সরকার, জলি হাজরা, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর রিয়া, তারপর ডালি দেবনাথ, সারদা সাউ, তারপর সুদীপ রয়, রুমি ব্যানার্জি, বাহ, বৃষ্টি, বন্দনা দাস দিদিভাই, তারপরে রাজশ্রী, আচ্ছা, তারপর কমেন্ট করেছো সাবিত্রী পাঠক, আচ্ছা সাবিত্রী পাঠক, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই। বা আমি একটা জিনিস বলে যাই যেতে যেতে, খুব হাস্যকর লাগবে, মানে যারা আছে না আমার একটু বিপরীত, ভালো দেখো চ্যানেলে যদি বিপরীত মানুষ না থাকে, আমার মনে হয় না কোনো গ্রোথ হয়। এবারে আমি আরো 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 উপরে যাব, বুঝতেই পারছি। আর একটা কথা, সেটা হচ্ছে যারা নেগেটিভ কমেন্টগুলো করো না, তারা মূর্খ তো না, আশা করি পড়াশোনা জানো। তো তোমরা একটা কাজ করো, আমার ভিডিওর বন্ডিংটা কেমন, আমার পরিবারের ইউটিউবের একটু কমেন্টগুলো পড়বে, পড়ে তারপরে যদি দেখো সবাই ভালো কমেন্ট করছে, ওর মধ্যে তুমি একটা বাজে কমেন্ট করছো, তো তোমাকে কি বলা যাবে, হিংসায় করছো। এত হিংসা নিয়ে রাতে ঘুম হয়? যাই হোক, আমরা তো কাজ করেই সময় পাই না। এখনের মতো আসছি, প্রিয় দর্শক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। অবশ্যই শর্টস ভিডিও আসবে, সবাই চোখ রেখো। আর অবশ্যই রাতে আমরা ঘটনায় আসছি, আমাদের শোনা কথাতেও ঘটনা আসবে, সবাই চোখ রেখো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।